বাংলাদেশ থেকে প্রতিটা দেশে কর্মী যাইতে 4 থেকে 5 লক্ষ টাকা লাগে। আমরা সবাই জানি যে এগুলা এজেন্সির একটা সিন্ডিকেট। আসলে এগুলা এজেন্সির কোনো সিন্ডিকেট না। এই সিন্ডিকেটগুলোর মূল হলো বাংলাদেশ মন্ত্রণালয়। আমি সরাসরি বাংলাদেশ মন্ত্রণালয়ের কোনো দোষ দিতেছি না। এই জায়গায় সম্পূর্ণ দোষ হলো বাংলাদেশ মন্ত্রণালয়ে থাকা কিছু কর্মীদের। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z বুঝিয়ে দেবো যে কিভাবে মন্ত্রণালয় থেকেই এই সমস্ত সিন্ডিকেটের জন্ম হয়। আপনাদের কাছে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি সর্বপ্রথম একটা প্রশ্ন করে থাকি যে বর্তমানে মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টর কর্মী নিয়োগ দিতেছে, এখানে কলিং বিষয়ের এত ধীরগতি কেন? কিংবা মালয়েশিয়া থেকে সমস্ত কিছু প্রসেসিং হয়ে যায় কিন্তু বাংলাদেশ মন্ত্রণালয় থেকে এখনো নিয়োগ অনুমতি পাইতেছে না কেন? নিয়োগ অনুমতি দিতে এত ধীরগতি কেন? এটার পিছনে কাদের হাত? এটা তো সিন্ডিকেটের হাত না। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে কর্মী যাইতে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। এর পিছনে কার হাত? এর পিছনে সম্পূর্ণ হাত হলো বাংলাদেশ মন্ত্রণালয়। কেন এবং কিভাবে বাংলাদেশ মন্ত্রণালয়ের হাত? যে কোনো এজেন্সি সর্বপ্রথম নিয়োগ অনুমতি পাইতে হলে তাদের মন্ত্রণালয়ে যাইতে হবে। মন্ত্রণালয়ে গেলে মন্ত্রণালয় তাদের নিয়োগ অনুমতিগুলো ঘুরায়। নিয়োগ অনুমতিগুলো দেওয়ার জন্য মন্ত্রণালয়ের কর্মীরা এজেন্সিগুলোর থেকে কোটি কোটি টাকা নেয়। গত কলিংয়ে মালয়েশিয়াতে যে 5 লক্ষ কর্মী আসছে, প্রতিটা কর্মীর যদি মাথা পিছু যদি 1 লক্ষ টাকা করে মন্ত্রণালয়ের হাতে যায়, কত হাজার কোটি টাকা আসে। এখানে আপনাদের একটা কথা থাকতে পারে, বিগত সময় হাসিনার আমলে এগুলো হয়েছে। হাসিনা দেশ ছেড়ে ফালানোর পরেই তো এগুলো সবকিছু সমাধান হয়েছে। জি না, শুধু হাসিনা দেশ ছেড়ে ফালাইছে, মন্ত্রী পরিষদ গেছে। মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মীগুলা বিগত আমলে এই সমস্ত কুকর্মের সাথে জড়িত ছিল, এখনো ওইগুলাই একই পজিশন আছে। আমি একটা উদাহরণ দিই, যে পুকুরে আগে কুমির চাষ করা হয়েছে, ওই পুকুরে আপনি কি নতুন করে মাছ চাষ করতে পারবেন? জীবনও না। আগে আপনাকে ওই কুমিরগুলাকে সরাই ফেলা দেবো, না হলে ওই কুমিরগুলাকে আপনার মারতে হবে। তাছাড়া আপনি ওই পুকুরে মাছ চাষ করতে পারবেন না। ঠিক সেরকমভাবে মন্ত্রণালয়েও এখনো কিছু কুমির আছে, যে কুমিরগুলোর সরানো ছাড়া কোনোভাবে আপনি মন্ত্রণালয় সংস্কার করতে পারবেন না। যে পর্যন্ত মন্ত্রণালয় থেকে এই কুমিরগুলোকে সরানো না হবে, সে পর্যন্ত বাংলাদেশ থেকে কর্মীরা বিভিন্ন দেশে যাইতে হলে এই 5 লাখ টাকা 6 লাখ টাকা করে গুনতে হবে। আমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে না, মন্ত্রণালয় আমার সম্পদ, মন্ত্রণালয় আমার দেশের সম্পদ। কিন্তু মন্ত্রণালয়ের ভিতরে থাকা দেশের ক্ষতি করা এই কুমিরগুলোকে সরানোর জন্য আমরা বলতেছি। দেখেন, প্লান্টেশন সেক্টরে কর্মী নিয়োগের ক্ষেত্রে এখনো পর্যন্ত নিয়োগ অনুমতিগুলো দিতেছে না। এটার কারণটা কি? এটার কারণটা যদি খতিয়ে দেখি, এটার কারণটা হলো এখন সরকার পাল্টেছে, এখন জায়গা জায়গায় আইন ব্যবস্থা খুবই কড়াকড়ি। এই কারণে তারা এখন ঘুষ নিতে পারতেছে না, কিংবা এজেন্সিগুলো তাদেরকে ঘুষ দিতে রাজি না। এই কারণে তারা নিয়োগ অনুমতিগুলো এখন দিতেছে না। আর তারা নিউজে বলতেছে যে তারা যাচাই বাছাই করতেছে, মালয়েশিয়ার কোম্পানিগুলো যাচাই বাছাই করতেছে, যাচাই বাছাই করার পরে তারা নিয়োগ অনুমতি দিতেছে। সম্পূর্ণ ভুয়া। আর যাচাই বাছাই করতে কয়দিন লাগে? মন্ত্রণালয়ের এই সমস্ত অফিসাররাই তো আগের বার গত কলিংয়ের সময় যাচাই বাছাই করে মালয়েশিয়াতে কর্মী পাঠাচ্ছে। তারপরে কেন মালয়েশিয়াতে 5 লক্ষ কর্মীর ভিতরে 3 লক্ষ কর্মী অবৈধ? তারা যাচাই বাছাই করে তখন কোন কোম্পানিতে পাঠাচ্ছে কর্মীগুলো? 2022 সালে কলিংয়ে আসা 5 লক্ষ কর্মীর ভিতরে 2 লক্ষ কর্মী এখন কাজকর্ম ছাড়া করতেছে। এগুলোর জন্য দায়ী কে? মন্ত্রণালয়ের ওই সমস্ত অফিসাররা এখনো পর্যন্ত মন্ত্রণালয়ের ভালো অবস্থা আছে। এদেরকে সরানো ছাড়া মন্ত্রণালয় সংস্কার করা সম্ভব না। আপনি যদি বলেন এজেন্সি আপনার থেকে 5 লাখ টাকা নেয়, এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকেই যদি এজেন্সিগুলো নিয়োগ অনুমতি দেওয়ার ক্ষেত্রে যদি ঘোষণা নিত, 10 কোটি 50 কোটি টাকা যদি ঘোষণা নিত, তাহলে এজেন্সিগুলো বাধ্য হয়ে কর্মী নিয়ে আসতো। 1 লক্ষ টাকা জায়গায় 2 লক্ষ টাকা দিয়ে কর্মী নিয়ে আসতো। 5 লক্ষ টাকা দিয়ে কর্মী আসতে হইতো না মালয়েশিয়ায়। এজেন্টরা মন্ত্রণালয়ের অফিসারগুলো টাকা না দিতে পারলে তাদেরকে নিয়োগ অনুমতি দিতেছে না। তাও প্রতি কর্মীর মাথা পিছু 1 থেকে 1.5 লক্ষ টাকা করে নিতেছে এজেন্টগুলোর কাছ থেকে মন্ত্রণালয়ের কিছু কর্মীরা। এখন বাংলাদেশ সরকার আমার কাছে প্রমাণ চাইতে পারেন, যেগুলো যে বলতেছি আমি, এর পিছনে কোনো প্রমাণ আছে নাকি? আমি দীর্ঘ 1 মাস এই বিষয়ে আমি গবেষণা করছি, যাচাই বাছাই করে রিসার্চ করে তারপর আমি এই তথ্যগুলো দিতেছি। আমার কোনো প্রমাণের দরকার না আপনাদের। আমি 2টা অপশনের কথা বলতেছি। 2টা অপশনের একটা অপশন যদি আপনারা যাচাই করেন, একটা অপশনের মধ্য দিয়ে আপনারা মন্ত্রণালয়ের বিভিন্ন অফিসাররা যেগুলো এখনো পর্যন্ত এই অনিয়মের সাথে জড়িত সবগুলো আপনারা ধরতে পারবেন। আমি 2টা অপশন দিয়েছি। প্রথম অপশন হলো মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মী আছে A to Z, একজন সিকিউরিটি গার্ড থেকে টপ যে অফিসার, ওর ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন, পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন, ওর ফ্যামিলির প্রতিটা মেম্বারের ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন, সম্পত্তি পরিমাণ যা আছে, কোন জায়গায় কি আছে, এগুলো চেক করেন। ফ্যামিলি কিংবা আত্মীয় স্বজন সবার সম্পত্তিটা যাচাই করেন। বিগত 5 বছর আগে তাদের সম্পত্তির পরিমাণ কি ছিল, এখন কি আছে, এগুলো যাচাই বাছাই করেন, তখন তথ্য পেয়ে যাবেন। এটাও যদি আপনাদের কাছে কঠিন মনে হয় যে অনেক সময়ের ব্যাপার, আমি আপনাদেরকে আরেকটা অপশন দিয়েছি, লাস্ট অপশন। এই অপশনটা কাজে লাগলে আপনারা 24 ঘন্টার ভিতরে ধরে ফেলাতে পারবেন কে আসলে অনিয়মের সাথে জড়িত। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখনো পর্যন্ত মোট 18টা এজেন্সিকে নিয়োগ অনুমতি দেওয়া হয়েছে। 18টা এজেন্টের সাথে মন্ত্রণালয়ের কাদের যোগাযোগ আছে, কোন কোন জায়গায় তারা বসছে, কোন কোন জায়গায় কথা বলছে, তাদের কল লিস্ট চেক করেন, তাদের ব্যাংক ট্রান্সফার চেক করেন, কখন মন্ত্রণালয় কোন কর্মীর সাথে সে দেখা করছে, এগুলো যাচাই বাছাই করেন। দেখা যাবেন যে মন্ত্রণালয়ের ভিতরে কোন কুমিরগুলো বসবাস করতেছে। সরকারের কাছে বিনীত অনুরোধ, আপনারা সংস্কার বললে হইব না। আগে মন্ত্রণালয় থেকে এই সমস্ত কুকুরগুলো সরাতে হবে। এই সমস্ত কুকুরগুলো সরানো ছাড়া আপনি সিন্ডিকেট ভাঙতে পারবেন না। সিন্ডিকেট কোনো এজেন্ট না, সিন্ডিকেট জন্ম দেয় মূলত মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে যদি এজেন্টগুলোর কাছ থেকে প্রতি কর্মীর মাথা পিছু 1 লক্ষ 1.5 লক্ষ টাকা করে না নিত, তাহলে এজেন্টগুলোর পাপের সাধ্য না, এজেন্টগুলো কর্মীদের কাছ থেকে 5 লক্ষ 6 লক্ষ টাকা নেবে। তত্ত্বাবধায়ক সরকারের যে 5 মাস সময় গেছে, এখনো পর্যন্ত আপনারা তাহলে সিন্ডিকেট ভাঙতে পারছেন না কেন? কিভাবে ভাঙবেন? আপনাদের মন্ত্রণালয় তো এই দুর্নীতির সাথে জড়িত। বাংলাদেশ সরকার অবশ্যই জানে, তা না হলে 5 মাস তারা তত্ত্বাবধায়ক সরকারে আসছে,
এখনো পর্যন্ত সিন্ডিকেট নিয়ে কোনো কথা বলে না, সিন্ডিকেট ভাঙতে পারে না তারা। এই বিষয়টা হাস্যকর না? ফার্স্ট হচ্ছে এখনো পর্যন্ত নির্দলীয়ভাবে কাজ করতেছে, তারপর সিন্ডিকেট ভাঙতে পারছে না, একটা সিন্ডিকেটের নামও বলতে পারতেছে না। বলবে কিভাবে? এগুলো তো মন্ত্রণালয় থেকে সিন্ডিকেটের জন্ম দেয়। এখন এটা যদি মিডিয়াতে প্রকাশ করে, এটা মিডিয়াতে প্রকাশ করলে তো সরকারের দুর্নাম, দেশের দুর্নাম, মন্ত্রণালয়ের দুর্নাম, এগুলো তারা জীবনে প্রকাশ করবে না। এমনকি এখনো তারা যে চিন্তা ভাবনা নিয়ে আসে, এই চিন্তা ভাবনা নিয়ে থাকলে আগামী 50 বছরে একটা সিন্ডিকেটের নামও কেউ বলতে পারবেন না। যাক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।